ভোটের আগে জোটের কদর, ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টায় বিএনপি জামায়াত। নির্বাচনকে সামনে রেখে অন্তত ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য, একটা সমঝোতা, একটা আন্ডারস্ট্যান্ডিং এর সম্ভাবনা আমাদের মাঝে ইসলামী দলগুলোর মধ্যে একটা সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জুলাই গণহত্যার বিচার দাবিতে শিবিরের মিছিল। বিশ্ব ইজতেমার প্রথম দিনে তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, জুমার নামাজে দেশ জাতির মঙ্গল কামনা। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে চিনে, বিশ্ব ইজতেমা নামে চিনে, টঙ্গী নামে চিনে। জামায়াতের শহীদ নামাজ পড়তে পারছে, এই জন্য আমরা তো খুব আনন্দিত। বছর ঘুরে অমর একুশে বইমেলার দ্বার খুলছে কাল। ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে শঙ্কা দেখছে না ডিএমপি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ফের সড়ক অবরোধ, তিতুমিরে শিক্ষার্থীদের, উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। অর্থনৈতিক উন্নয়নে পশ্চিমা দিক নির্দেশনা থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশ্লেষকদের, অভ্যন্তরীণ কর আদায়ে গুরুত্ব। ওয়াশিংটনে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার, বিমান হেলিকপ্টার সংঘর্ষের জন্য ডেমোক্রেটদের দায়ী করলেন ট্রাম্প। এবং আলোচনায় বিপিএল এ ম্যাচ ফিক্সিং, সন্দেহের তালিকায় ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি, বাংলাদেশ ভারত কানপুর টেস্টও আকসুর নজরে। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগে কদর বাড়ছে ইসলামী দলগুলোর। বিএনপির সাথে কয়েকটি ইসলামী দলের হঠাৎ সখ্যতাকে রাজনৈতিক ঐক্য বলছে ইসলামী আন্দোলন খেলাফত মজলিস। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল বলছেন, রাজনৈতিক ঐক্য যার সাথেই হোক, জামায়াত সহ সব ইসলামী দল গড়বে নির্বাচনী জোট। কিছু বিষয়ে মতভিন্নতা থাকলেও জোট গঠনের খুব কাছাকাছি রয়েছে বলেও জানান তারা। মাজহারুল ইসলামের রিপোর্ট। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে 48টি। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ ইসলামী দল রয়েছে 10টি। তবে নিবন্ধন স্থগিত রয়েছে দেশের সবচেয়ে বড় ইসলামিক দল জামাত ইসলামীর। গুঞ্জন রয়েছে জামাতের নেতৃত্বে সব ইসলামিক দল অতীতের সব মতপার্থক্য ভুলে এক ছাতার নিচে আসতে যাচ্ছেন। যদিও অতীতে দলগুলোর মধ্যে কখনো জোট লক্ষ্য করা যায়নি। এবার কতটুকু সেই জোট সফল হবে আছে সেই প্রশ্ন। এর মধ্যে বরিশালে জামাতের আমিরের সাথে ইসলামী আন্দোলনের বৈঠকের একদিন পর ঢাকায় দলটির কার্যালয়ে বিএনপির মহাসচিবের বৈঠক। ভোটের জোট নিয়ে রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয়। ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নিউজ 24-কে জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব ইসলামী দলের সাথে আলোচনা করছেন তারা। অন্যান্যবারের চেয়েও ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের আলোচনাটা পরস্পরের মধ্যে অনেক আন্তরিক এবং কাছাকাছি দেখছি আমরা। ইসলামী দলগুলোর মধ্যে ছোটখাটো মত পার্থক্য থাকলেও মুসলিম উম্মার কিছু কমন ইস্যুতে তারা ইউনাইটেড হোক, তাদের সাথেও আমরা কথাবার্তা বলেছি। সেই কারণে আমারও মত, নির্বাচনকে সামনে রেখে অন্তত ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য, একটা সমঝোতা, একটা আন্ডারস্ট্যান্ডিং এর সম্ভাবনা আমরা দেখছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলের নেতারাও বলছেন, জোট গঠনের খুব কাছাকাছি রয়েছেন তারা। শিগগিরই এই বিষয়ে রূপরেখা প্রণয়ন করা হবে। ইসলামী দলগুলোর ঐক্যের ব্যাপারে সর্বপ্রথম আমরাই উদ্যোগ নেই। আমরা প্রতিটি ইসলামী দলের সাথে সংলাপ করেছি এবং সবার সাথে ওয়ান বাই ওয়ান আমরা সংলাপ করেছি এবং আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে আসনভিত্তিক আমরা ইসলামী দলের একজনই প্রার্থী থাকবে, একটি মার্কা থাকবে, এবং সে ব্যাপারে সকলেই পজিটিভ জবাব দিয়েছে। আগের যেই ভুল বোঝাবুঝি ছিল, দূরত্ব ছিল, সেগুলো অনেকটা পেরিয়ে আমরা অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছি। তবে আমরা খুবই আশাবাদী এবং অনেক বেশি আশাবাদী, অতীতের যে কোনো সময়ের চাইতেও বেশি আশাবাদী যে আমাদের মাঝে ইসলামী দলগুলোর মধ্যে একটা সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইসলামী দলগুলোর নেতারা জানান, অতীতের মতাদর্শগত পার্থক্যের কারণে জোট না হলেও এবার তারা সবাইকে এক ছাতার নিচে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদকে হটানো হয়েছে। নির্বাচনের মাধ্যমে সেই গণতন্ত্র ফেরাতে জমিয়তে উলামায়ে ইসলাম সহ সবাই যুগপৎ আন্দোলনে থাকবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সাথে জমিয়তে উলামায়ে ইসলামের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে বেশি সময় লাগার কথা না। নজরুল ইসলাম খান আরও বলেন, পূর্বের ন্যায় যে কোনো আন্দোলনে বিএনপির সাথে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। এছাড়া ধারাবাহিক রাজনৈতিক বৈঠকের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আর্থসামাজিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে 12 দলীয় জোটের সাথেও লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে সারা দেশে মিছিল করেছে ছাত্র শিবির। তাদের দাবি, স্বৈরাচারের বিচার ছাড়া দেশে নির্বাচন হতে পারে না। এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে জামায়াতের আমির বলেছেন, 15 বছর জনগণের উপর জুলুমের মহা প্রাচীর চাপিয়ে দিয়েছিল বিগত সরকার। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার সারা দেশে গণমিছিল করেছে ছাত্র শিবির। জুমাবাদ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। তাদের দাবি, স্বৈরাচারের বিচার ছাড়া দেশে নির্বাচন হতে পারে না। তারা বলেন, কিছু রাজনৈতিক দল বিচারের দাবিতে সরব না থেকে ট্রাক, টেম্পু স্ট্যান্ড সহ চাঁদাবাজিতে মেতেছে। অতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। রাজনৈতিক নেতাদের যদি সুবুদ্ধি উদয় না হয়, তাহলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নাও। ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম সহ বিভাগীয় বিভিন্ন শহরেও ছিল ছাত্র শিবিরের মিছিল। এদিকে শুক্রবার সকালে এক স্মরণ সভায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 15 বছর জনগণের উপর জুলুমের মহাপ্রাচীর চাপিয়ে দিয়েছিল বিগত সরকার। এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে, সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। হটকারিতা, ফ্যাসিজম কারোর জন্যেই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। স্বৈরাচার সরকারের জুলুমের মাত্রা এতটাই ছিল যে জামায়াতের নেতাকর্মীরা স্বজনদের জানাজাতেও অংশ নিতে পারেনি বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এই শহরে থেকেও তারা জানাজাটায় শরীক হতে পারলাম। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিশ্ব ইজতেমার প্রথম দিনে তুরাগ তীরে জুমার নামাজে লাখো মানুষের ঢল। আল্লাহর দরবারে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা। আম্বায়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয় 58তম বিশ্ব ইজতেমা। বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম জামায়াতকে ঘিরে এবছর নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এক কাতারে লাখো মানুষ দুহাত তুলে দোয়া প্রার্থনা মহান রবের দরবারে। টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে জুমার নামাজ শেষে মহান আল্লাহর উদ্দেশ্যে মাথা ঠুকে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা। জামাতে দাঁড়ানো মানুষের কাতার ময়দান ছাপিয়ে পৌঁছে যায় অলিগলিতেও। দিনের দাওয়াতের এই বিশাল জমায়েতে অংশ নিতে পেরে সন্তুষ্টি মুসল্লিদের। জামাতে শহীদ নামাজ পড়তে পারছে, এই জন্য আমরা তো খুব আনন্দিত। বিশ্ব ইজতেমা এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় গর্বের বিষয়। মেইন উদ্দেশ্য হইল মানুষ কিভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল করতে পারে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চলতে পারে। আমরা সবাই বিশ্ব ইজতেমা সবসময় আসতে পারি। যতদিন পৃথিবীতে বাঁচে আছি ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমায় আসবো। মাঘের শীত উপেক্ষা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে একদিন আগে থেকেই তুরাগ তীরে জড়ো হন মাওলানা জুবায়েরপন্থীরা। বাস, ট্রেন কিংবা পায়ে হেঁটে যে যেভাবে পেরেছেন হাজির হন ইজতেমা ময়দানে। এই হাদিস কোরআন শিখাইতে আছে, রোজা নামাজ শিখাইতে আছে, আমাদের নদী কেমনে করলে ভালো হবে শিখাইতে আছে। ইসলাম কিভাবে সামনের দিকে আগানো যায়, সবাই ঐক্যবদ্ধ হওয়া যায়, এটাই আমাদের ইসলামের যে নৈতিকতা, এইগুলা সব শেখানো হতেছে। খুবই গুরুত্বপূর্ণ বয়ান হচ্ছে, যা নাকি সকল বিশ্ববাসী মুসলমানদের জন্য হেদায়েতের একটা পথ, হেদায়েতের আলো।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম জমায়েতে এবছর অংশ নিয়েছেন ৭২টি দেশের মুসল্লিরা। ওহে জান্নাত ওহে জান্নাত ইয়া খোদা কি শানো হয় লাল ইয়াকুদ মানি মুক্তা খিমা মোদালানো হয়। ইনশাআল্লাহ আই হোপ অল পিপল গ্যাদারিং in very good iman and both ইনশাআল্লাহ। রবিবার আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। বিশ্ব ইজতেমার ৫৮তম পর্বে মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগ তীর। দ্বীনি শিক্ষা আর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময় পার করছেন মুসল্লিরা। সেই সাথে দেশ ও বিশ্বের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন তারা। বিশ্ব ইজতেমা থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। দর্শক, এই মুহূর্তে বিশ্ব ইজতেমা ময়দানে আছেন সহকর্মী মাসুদ সুমন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সুমন, ইজতেমা ময়দানে এখনকার অবস্থা জানাবেন, এরপর কি আয়োজন রয়েছে? ধন্যবাদ টিপু। এই মুহূর্তে আমি ঠিক শুনশান নীরবতা বিরাজ করছে, আমি আপনাদের দেখাচ্ছি। কেননা ঠিক 9:45টার সময় কিন্তু এশার নামাজ শুরু হয়েছে। এখন যেমনটি আমরা দেখছি যে নামাজের ঠিক ফরজ যে অংশটি সেটি শেষ হয়েছে, ফলে কিছু মানুষ বের হয়েছে। আমরা এতক্ষণ যেমনটি দেখেছি ঠিক এশার নামাজের আগ পর্যন্ত কিন্তু এখানে আম বয়ান চলেছে। আপনারা জানেন যে ভারতের মাওলানা লাট সাহেব তিনি কিন্তু এই আম বয়ানটি করেছেন এবং বাংলাদেশের যে মাওলানা ওমর ফারুক তিনি কিন্তু সেটি বাংলায় তর্জমা করে দিয়েছেন। আমরা যেমনটি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু এই প্রথম দিনে ইজতেমায় 2জন মুসল্লির মৃত্যু হয়েছে। আমরা যেমনটি জেনেছি যে একজন খুলনার এবং একজন শেরপুরের, একজন দুপুরে মৃত্যুবরণ করেন এবং একজন ঠিক বিকেলের 5টার দিকে মৃত্যুবরণ করেন, এমনটি আমাদের জানানো হয়েছে। তবে এই মুহূর্তে যেমনটি দেখছেন শুনশান নীরবতা বিরাজ করছে। আপনারা জানেন যে এশার নামাজের পরে কিন্তু ঠিক আর কোনো বয়ান করা হয় না, রাতের বিশ্রামে চলে যান সব মুসল্লিরা। এবং আমরা যেমনটি জেনেছি যে আগামীকাল ফজরের নামাজের পর থেকে আবার আমবয়ান শুরু হবে। আবার ঠিক মাওলানারা তাদের এই যে যারা এখানে অবস্থান করছেন, যারা ইজতেমায় এসেছেন তাদেরকে বিভিন্ন পরামর্শ দিবেন, ঠিক দিনের দাওয়াত দিবেন, দিনের দাওয়াতের কথা বলবেন। আমরা যেমনটি আজ সারাদিন শুনেছি যে প্রিয় নবীর জীবনী পাশাপাশি হাদিস কোরআনের আলোকে কিন্তু বিভিন্ন বয়ান করা হয়েছে। এবং দেশ বিদেশ থেকে যারা প্রায় ৭২টি দেশ থেকে কিন্তু মুসল্লিরা এখানে এসেছেন, তাদেরকেও বিভিন্ন হাদিসের আলোকে কোরআনের আলোকে তারা এখান থেকে ফিরে গিয়ে কিভাবে তারা দিনের দাওয়াত দিবেন, ঠিক ইসলাম প্রচার করবেন, ঠিক তেমনটি কিন্তু বলা হয়েছে। এবং পাশাপাশি আমরা যেমনটি দেখেছি মুসল্লিরা এখানে যেমন আজ শুক্রবারে জুমার নামাজ আদায় করেছে, তারাও কিন্তু দেশবাসীর জন্য দোয়া করেছেন। নিজেরা যেমন সকালের ভোরের কুয়াশা শীত পেরিয়ে যখন এখানে এসেছেন, সারাদিন এখানে অবস্থান করেছেন এবং যারা এখনও অবস্থান করছেন ইজতেমা উপলক্ষে এসেছেন, তাদের প্রত্যেকের চাওয়া তাদের এই মেহনত যেন পরপারে ঠিক শান্তি দেয়, মহান সৃষ্টিকর্তা যেন এই মেহনতের ফলাফল দেয় এবং দেশের মানুষের এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য তারা দোয়া চেয়েছেন। এই ছিল ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ। টিপু। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিশ্ব ইজতেমা ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ সুমন। এবারে বইমেলার খবর। বছর ঘুরে আগামীকাল দ্বার খুলছে অমর একুশে বইমেলার। লেখক প্রকাশকদের হামলা মামলায় গ্রেপ্তারকৃতরা জামিনে মুক্ত হলেও নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। শুক্রবার বইমেলার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আতঙ্কিত হবার কিছু নেই বলেও জানান ডিএমপি কমিশনার। আর মাত্র একদিন পর দ্বার খুলবে অমর একুশে বইমেলার। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্য নিয়ে ভাষার চেতনায় অমর একুশে বইমেলা শুরু হবে 1 ফেব্রুয়ারি। ঐতিহ্যবাহী এই মেলায় বিশেষ আকর্ষণ থাকবে জুলাই চত্বর। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। সার্বিক নিরাপত্তা পরিদর্শনে শুক্রবার মেলা প্রাঙ্গণে যান ডিএমপি কমিশনার। জানান, বইমেলায় লেখক প্রকাশকদের হামলার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের উপর নজর রাখছে পুলিশ। সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে এবং কোনো বইয়ের ভিতরেই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।
ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আতঙ্কিত হবার কিছু নেই বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার। একই সঙ্গে ছাত্রলীগ যেন মেলায় কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নজরদারি রাখা হচ্ছে বলেও জানান তিনি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তা বন্দী আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। বই মেলায় যেন কোনো ধর্মীয় উস্কানিমূলক বই প্রকাশিত না হয় সে বিষয়ে নজর রাখা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। আমাদের নিয়ন্ত্রণে থাকে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচিতে অনড় থাকার কথা বলছেন আন্দোলনকারীরা। সরকারের তরফ থেকে দৃশ্যমান উদ্যোগ না নেওয়া হলে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের দাবিতে টানা তৃতীয় দিনের মতো চলছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন। অসুস্থ হয়ে পড়েন অনেকে, বেশ কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে, তারপরও রাস্তা ছাড়েননি শিক্ষার্থীরা। রাস্তায় জুমার নামাজ আদায় করেন শিক্ষার্থীরা, পরে একটি মিছিল বের করেন তারা। স্বতন্ত্র তিতুমির বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বুধবার বিকেলে অনশনে বসেন একদল শিক্ষার্থী। টানা তৃতীয় দিনের মতো সেই অনশন অব্যাহত রেখেছেন তারা। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দাবি মানার আশ্বাস দিলেও তা প্রত্যাহার করেননি আন্দোলনকারীরা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা চাচ্ছি বাংলাদেশে যে একটা শিক্ষার যে একটা সিন্ডিকেট চলছে সেই সিন্ডিকেটকে ভেঙে দিতে, আর সেই সিন্ডিকেটটা ভাঙতে চাই তিতুমির বিশ্ববিদ্যালয় রূপান্তরের মাধ্যমে। কিন্তু আমাদের শিক্ষার্থীরা সাফ জানালো যে আপনাদেরকে সময় দিতে আমরা রাজি না। কেন রাজি না? কারণ আমরা আপনাদের উপর ভরসা করতে পারছি না। দাবিগুলো মেনে নেওয়ার জন্যই হচ্ছে আমরা এই কর্মসূচি চালানো হচ্ছে, আর এই কর্মসূচি চলমান থাকবে দাবি না মানা পর্যন্ত। এদিকে ডিএমপি কমিশনার বলেছেন, এরকম ক্ষুদ্র আন্দোলনে রাস্তা বন্ধ করা কোনো সমাধান নয়। 20টা লোক একটা ছোট দাবি দেওয়া নিয়ে রাস্তায় যে রাস্তা ব্লক করতেছে, আমি অনেকবার বাই দিস টাইম আমার 2.5 মাস হয়ে গেছে, 2.5 মাসে অনেকবার আপনাদের সাথে কয়েকবার আমি রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ মানুষকে রিকোয়েস্ট করেন যে ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে। বিশ্ববিদ্যালয় উন্নতি সহ 7 দফা দাবি এসব শিক্ষার্থীদের। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা না আসলে ব্যারিকেড কর্মসূচি সহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। আরও খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। অর্থনৈতিক সংস্কারে বেরিয়ে আসতে হবে বিশ্বব্যাংক ও IMF নির্ভরশীল কাঠামো থেকে। অর্থনৈতিক উন্নয়নের জন্য কমাতে হবে রাজস্ব ঘাটতি, বাড়াতে হবে প্রত্যক্ষ শুল্ক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় এমন পরামর্শ অর্থনীতিবিদদের। 1.5 দশকে ফ্যাসিস্ট শাসনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি। আগস্টে পট পরিবর্তনের পর নানা সংস্কারের মধ্যে জোর দেওয়া হয় আর্থিক খাত শুদ্ধিকরণে। এ সংক্রান্ত অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও এখনও কাঙ্ক্ষিত সুফল আসেনি জনজীবনে। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ কোন পথে শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে সাপ্তাহিক একতা। প্রকাশনার 50 বছর উপলক্ষে আয়োজিত আলোচনায় অংশ নেন বিভিন্ন খাতের বিশিষ্টজনরা। এ সময় সমালোচনা হয় সংবিধান সংস্কারের বিভিন্ন বিষয়ে। দলগুলির সংস্কার না হলে অথবা বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার শক্তি জনগণের মধ্যে তৈরি না হলে সেক্ষেত্রে এবারও সংস্কার অভিযাত্রা কতদূর অগ্রসর হবে? মাঝপথে কি থুবড়ে পড়ে যাবে না? অর্থনৈতিক উন্নয়নে পশ্চিমা উপদেশ ও দিক নির্দেশনা থেকে সরে আসার কথাও জানান বিশ্লেষকরা। বিশ্বব্যাংক, IMF এবং ADBর উপরে নির্ভরশীল কাঠামো রেখে অর্থনীতির কোনো ধরনের সংস্কার হবে না, করা যাবে না। অর্থনীতির সংস্কার যদি করতে হয় ওই নির্ভরশীলতার কাঠামো থেকে বের হয়ে নিজেদের জনস্বার্থ কিংবা জনপন্থী অর্থনৈতিক কাঠামোটা চিন্তায় আনতে হবে। অর্থনীতিবিদদের পরামর্শ, ভ্যাট নয়, সরকারকে মনোযোগ দিতে হবে অভ্যন্তরীণ ও প্রত্যক্ষ কর আদায় বাড়ানোর দিকে। এই রাজস্ব ঘাটতির এটা পূরণের একটা বড় জায়গা। এটা কিন্তু ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে না, এটা বড় জায়গা হলো যে আমাদের প্রত্যক্ষ কর এটা বাড়াতে হবে। বাংলাদেশে প্রত্যক্ষ কর অনলি 1/3,
ওই জায়গাগুলোতে আমরা হাত দিচ্ছি না। এ সময় বিদেশে পাচার করা অর্থ দ্রুত সময়ে ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা। তাদের প্রতিনিধিত্ব করার জন্য ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। নামে আন্তর্জাতিক হলেও মেলায় বিদেশি প্রতিষ্ঠান কম থাকায় আক্ষেপ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। মেলার শেষ দিনে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়িক খাতে ব্যয় না কমালে বেকারত্ব বাড়তেই থাকবে, সেই সাথে আনতে হবে নতুনত্ব। একে ছুটির দিন, অন্যদিকে মাসব্যাপী বাণিজ্য মেলায় সমাপনী। তাই ছুটির দিনের বিকালে পূর্বাচলের ঢল নামে ক্রেতা দর্শনার্থীদের। ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। গেল বছরের তুলনায় এবারের বিক্রি বেশি বলছেন বিক্রেতারা। সব মিলে মেলাটা করা মানে ভালোই লাগছে, আনন্দের মধ্যে কাটলো। বিসিকের আমি স্টল নিয়েছিলাম, যেটা তো আমার স্টল আছে, 2টো স্টল করেছি আমি বাণিজ্য মেলাতে, ভালোই রেসপন্স পেয়েছি। আমি এবার দিয়ে 6বার মেলাতে অংশগ্রহণ করলাম, তার ভিতর 5মবারের মতন পুরস্কৃত হলাম। অনেক নতুন নতুন স্টল দেখতে পাচ্ছি আমরা, ওই যে তুর্কি কিছু কার্পেটের দোকান, তারপরে থাইল্যান্ডের কিছু প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট, এগুলো আমরা দেখতে পাইছি। এগুলো মোটামুটি আমার ভালোই লেগেছে বাণিজ্য মেলাটা। সমাপনী অনুষ্ঠানে হাজির হন বাণিজ্য উপদেষ্টা। নামে আন্তর্জাতিক হলেও মেলায় বিদেশি প্রতিষ্ঠান কম থাকায় আক্ষেপ জানালেন বাণিজ্য উপদেষ্টা। খুব তেমন কেউ আন্তর্জাতিক অংশগ্রহণকারী আসেন না, যারা আসেন তারা হয়তো বা কিছু মনোহারী পণ্য নিয়ে আসেন। আসলে 1 মাস ব্যাপী একটা মেলায় অংশগ্রহণ করা একজন বিদেশি প্রতিষ্ঠানের জন্য খুব সহজতর নয়, যেহেতু দেশে পণ্য স্পেসিফিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মেলা হচ্ছে 2 দিন, 3 দিন, 5 দিন ব্যাপী। ওনারা অধিকাংশ ক্ষেত্রে সেই সব মেলাতেই অংশগ্রহণ করেন। মাসব্যাপী এই মেলায় অংশ নেয় 60টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ 343টি স্টল। বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে দেয়া হয় ক্রেস্ট। আগামী বছর মেলাকে আরও দৃষ্টিনন্দন, স্বচ্ছ এবং সহজতর করা হবে দর্শনার্থীদের জন্য। সব মিলিয়ে শেষ হলো 29তম আসরের বাণিজ্য মেলা, অপেক্ষা থাকবে 30তম আসরে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। সুনামগঞ্জের জামালগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছে বসুন্ধরার কালের কণ্ঠের সামাজিক সংগঠন শুভসংঘ। শুক্রবার জামালগঞ্জের ই-কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার মাঠ সংলগ্ন এলাকায় 100 গরিব মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘকে ধন্যবাদ জানান উপকারভোগীরা। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বসুন্ধরা গ্রুপের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনরা। হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দেয়া সহ পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনের বিচারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের 6 দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এ সময় 6 দফা দাবি পেশ করা হয়। উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করারও দাবি জানানো হয়। পিলখানার ভেতরে ও বাইরে 18টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যেসব বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া 74 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করারও দাবি জানানো হয়। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ কবি নজরুল সরকারি কলেজের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল মিউনিসিপ্যাল রোডে সাবেক বিএনসিসি ক্যাডেটদের প্রথম পুনর্মিলন। শুক্রবার সকালে অতিথিদের গার্ড অব অনার এবং পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কবি নজরুল সরকারি কলেজের সাবেক বিএনসিসি ক্যাডেটদের প্রথম পুনর্মিলন অনুষ্ঠান। অতীতের ফেলে আসা দিনগুলোকে স্মৃতিময় করতে পরিবার সহ উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ আবু জাফর, প্লাটুন কমান্ডার মোসাম্মদ নুরুন নাহার সহ আরও অনেকে। পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সারা দিন ব্যাপী চলে এই আয়োজন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার।
নাচে গানে জমকালো আয়োজনে উদযাপিত হলো গ্রিন আর্ট স্কুলের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজন করা হয় এই সাংস্কৃতিক সন্ধ্যার। শুরুতে ছোট ছোট কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের কণ্ঠে কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। এরপর নাচ গান, দলীয় সঙ্গীত, গিটার পরিবেশন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান খান সহ বিশিষ্টজনরা। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। গত এক মাস ধরে চড়া চালের বাজার। 1 কেজি মিনিকেট ও নাজির শাইলের মতো সরু চাল 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মোটা চাল 54 থেকে 58 টাকা। আগামী বৈশাখ অবধি এমন পরিস্থিতি থাকতে পারে বলছেন বিক্রেতারা। এদিকে সবজির বাজারে স্বস্তি, সরবরাহ ভালো থাকায় দাম দরও নাগালে। সোনালী ও ব্রয়লার মুরগির দামও কমেছে, মাছের দামও পড়তির দিকে। খাবারের খরচ চালাতে নাভিশ্বাস সাধারণ মানুষের। এর মধ্যে গত এক মাস ধরে চড়া চালের দাম। সরকার দাম কমানোর বিভিন্ন উদ্যোগ নিলেও বাজারে তার প্রভাব নেই। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে। একটা সিজন গত একটা 15-20 দিন আগে একটা সিজন গেছে, দাম বেড়ে চলবে কেন? এখন কমার কথা বললে এটার কোনো প্রতিকার নাই, কাজে বইলা লাভ নাই। মাসখানেক আগে বাজারে চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছিল। বিক্রেতারা জানান, ধানের দাম বাড়ার কারণে চালকল মালিকেরা দাম বাড়িয়েছেন। চালের দামের এমন ঊর্ধ্বগতি থাকতে পারে আগামী বৈশাখ অবধি। এখনো আরো সামনে বাকি বৈশাখ পর্যন্ত আমাদের এই অবস্থা যাবে। চালের দাম বাড়তির কারণে আমরা সাধারণত যারা মধ্যবিত্ত আয় লোক, তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জীবনযাপন করা। চাউলের দাম 10 কেজি করে 400 টাকা বৃদ্ধি পাইছে, এটা আমি নিজেই কিনছি। 1 কেজি মিনিকেট ও নাজির শাইলের মতো সরু চাল 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মোটা চাল 54 থেকে 58 টাকা। চালের দামটা একটু কম থাকলে একটু খাইতে ভালো হয়। ক্রেতার স্বস্তির জায়গা এখন সবজির বাজার, কারণ শীতের মৌসুম থাকায় বাজারে সরবরাহ ভালো। দামও নেমে এসেছে প্রায় অর্ধেকে। তবে নিত্যপণ্য চালের দাম বাড়ায় ক্রেতা কম সবজির বাজারে। অর্থনৈতিকভাবে মানুষের কাছে পয়সা করি কম। মাছের আমদানি প্রচুর, সব মাছের কেজিতে 150 টাকা কমছে। এদিকে মাছ মাংসের বাজারে কমেছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। সরবরাহ ভালো থাকায় মাছের দামও কম বলছেন বিক্রেতারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ওয়াশিংটন ডিসিতে প্রায় 16 বছরের মধ্যে ঘটা সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনার পর তদন্তকারীরা ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ ব্ল্যাক বক্স উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সংঘর্ষের এই ঘটনার প্রাথমিক প্রতিবেদন 30 দিনের মধ্যে প্রকাশ করা হবে। ওয়াশিংটনে ভয়াবহ বিমান দুর্ঘটনার জন্য ওবামা ও বাইডেনকে দুষলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটনের আকাশে বুধবার রাতে একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সাথে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিম শীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। প্রায় 16 বছরের মধ্যে ঘটা সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনার পর তদন্তকারীরা ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ ব্ল্যাক বক্স উদ্ধার করতে সক্ষম হয়েছেন। স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সফরমেশন সেফটি বোর্ড এখন ব্ল্যাক বক্সের তথ্যগুলো বিশ্লেষণ করবে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডই এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে। NTSB বলছে এই ঘটনার প্রাথমিক প্রতিবেদন 30 দিনের মধ্যে প্রকাশ করা হবে। আমাদের তদন্তকারী দল ঘটনাস্থলে থাকবে এবং সমস্ত ধ্বংসাত্মক প্রমাণ ও সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য তথ্য অনুসন্ধান সংগ্রহ করবে। আমাদের উদ্দেশ্য হলো 30 দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করা। সমস্ত তথ্য অনুসন্ধান এবং তদন্ত সম্পন্ন করার পর চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরা হবে। এই দুর্ঘটনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট এবং ফেডারেল সরকারের উদ্যোগকে দোষারোপ করেন। আমি নিরাপত্তাকে সবার উপরে রাখি, কিন্তু বারাক ওবামা জো বাইডেন আসলে আরও বেশি শ্বেতাঙ্গ নিয়োগ দিতে চেয়েছেন। ডেমোক্রেটরা এই নীতিকে প্রথমে রাখে, কিন্তু আমরা সবসময় যোগ্য লোকদের চাই। ট্রাম্প হোয়াইট হাউসে ব্রিফিং শুরু করার আগে ওয়াশিংটনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করেন। চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 সংবাদে আবারও বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে নিউজ 24 স্পোর্টস। বিপিএলে ফিক্সিংয়ের সন্দেহের তালিকায় শুধু ক্রিকেটাররাই নয়, ফ্র্যাঞ্চাইজি মালিকদেরও জেরা করতে যায় অ্যান্টি কারাপশন ইউনিট আকু। বিপিএলের পাশাপাশি বাংলাদেশ ভারত সিরিজে কানপুর টেস্ট নিয়েও কাজ করছে তারা। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানান, শুক্র শনি বন্ধ থাকায় তারা আইনি প্রক্রিয়ায় যাবেন রবিবার। বিসিবির একাডেমি ভবনের মাঝেই অ্যান্টি করাপশন ইউনিট আকুর অফিস। ছুটির দিন খেলা না থাকায় সে ভবনেও তালাবদ্ধ, তারপরেও থেমে নেই কাজ। বিপিএল এর ফিক্সিং ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট অঙ্গন। নজরদারির দায়িত্বে যারা, সেই আকুর সন্দেহের তালিকায় শুধু ক্রিকেটারই নয়, তালিকায় ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারীরাও। এমনকি টিম ম্যানেজার থেকে শুরু করে টিম বয়রাও নজরে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম ঘুরে আবার রাজধানীতে ফিরেছে বিপিএল। আশঙ্কার খবর, বিপিএল এর 10টি ম্যাচ আকসুর সন্দেহের তালিকায়। জাতীয় দলের বাইরে থাকা দেশি বিদেশি 10-এর অধিক ক্রিকেটারের সাথেও কথা চলছে ফিক্সিং ইস্যুতে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা, সিলেটের পাশাপাশি রাজশাহীর মালিকের নামও আলোচনায়, যদিও এখনই নাম প্রকাশ করতে চায় না আকু। তবে তদন্তের স্বার্থে মালিক পক্ষদেরও আনা হবে জেরার আওতায়। আকুর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, শুধু বিপিএল নয়, ভারত বাংলাদেশ মধ্যকর কানপুর টেস্ট নিয়েও কাজ করছেন তারা। ফিক্সিং বেশ কয়েক প্রকারের হইতে পারে। একটা হচ্ছে ওনার টু ওনার ফিক্সিং, একটা হচ্ছে স্পট ফিক্সিং, একটা হচ্ছে প্লেয়ার টু এজেন্ট ফিক্সিং, একটা হচ্ছে মনে করলেন যে প্লেয়ার টু প্লেয়ার ফিক্সিং, একটা হচ্ছে কোচ টু প্লেয়ার ফিক্সিং, একটা হচ্ছে মনে করলেন যে কি বলে টিম ম্যানেজার টু প্লেয়ার ফিক্সিং, এজেন্ট টু ম্যানেজার। ঠিক আছে, দেয়ার আর মেনি ফিক্সিংস। ক্রিকেটারদের পেমেন্ট বকেয়া, সাথে বিপিএল এর শুরুতেই গেট ভেঙে মাঠে প্রবেশ, এমন অনেক ঘটনায় এবার দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসন নিয়েও আলোচনা। এরই মধ্যে বিভিন্ন ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সলিউশনের জন্য যে কারোর সাথে কথা বলবো বা কারো নোটিশ করা লাগলে করব, রবিবারে অফিসে গিয়ে তারপর আমরা কর্মপরিকল্পনা ঠিক করবো। যেহেতু আমাদের ডাইরেক্টর স্যার আছেন, স্যারের সাথে আমরা সানডেতে বসে একটু প্রাইমারি একটা আলোচনা করে এরপরে আমরা অ্যাডভান্স হবো কাজে। যেসব ক্রিকেটারের নাম এরই মধ্যে গণমাধ্যমে এসেছে, নিউজ 24 যোগাযোগ করে তাদের সাথেও। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, সব টিমই হয়তো বা ফার্স্ট করবে, যেহেতু শুক্র শনি বন্ধ, তো কেস করা হবে যেটা, সেটাও তো হয়তো রবিবারেই হবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিক্সিং এর ইস্যু নতুন নয়। বেটিং সাইটগুলোর আধিক্য বাড়ায় নানাভাবে তারা জাল ছড়িয়ে যাচ্ছে, যদিও এখনো সবই সন্দেহের তালিকায়। তবে প্রমাণের আগে এ বিষয়ে খুব বেশি কিছু বলতে চায় না বিসিবি। বিসিবির অ্যান্টি কারাপশন সেল আছে, এটা তাদের এখতিয়ার দিন, সেজন্য আমরা কোনো কমেন্ট করতে পারবো না। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।